তো আমরা প্রাধান্য দিয়েছি গতবার এই যাত্রায় যে ব্যত্যয়গুলি হয়েছিল সেটা কিভাবে এবার আরো অধিক মনোযোগী হয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরসন করা যায় সেই লক্ষ্যে আজকের এই মিটিং। তো আমরা সে বিষয়ে স্টেক হোল্ডার যারা আছেন, যারা এই ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনার সাথে সর্বপর্যায়ে যুক্ত থাকেন, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ, তারপর আমাদের বিআরটি আছে, বিআরটিসি আছে, হাইওয়ে পুলিশ, বিভিন্ন আপনার আছে যেটাকে বলা হয় আমাদের গোয়েন্দা সংস্থারাও আছেন, যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, যারা সবসময়ের জন্য গাইড করছেন, মাঠের পরিস্থিতি দেখছেন, এলজিআরডি মন্ত্রণালয় আছে। সবাই মিলে আমরা সেই সমস্যাগুলি সমাধান কিভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি, কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামীতে সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার চেষ্টা করছি। সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে। যেমন ধরেন, আমাদের একটাই চ্যালেঞ্জ, আমি প্রথমেই বলেছি যে চলমান আছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য দীর্ঘদিন ধরে সব সময় সব মন্ত্রণালয় তার সক্ষমতার শতভাগ নিয়ে চেষ্টা করে। তো এবার আমরা প্রাধান্য দিয়েছি, গতবার যেটা হয়েছিল বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি, শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। আর আমাদের সম্মানিত যাত্রীদের একটা হ্যাবিট হচ্ছেন, তারা বাস স্টপেজে এসে টিকিট কেটে গাড়িতে উঠবেন, এই ধৈর্য এই সময় তাদের নেই। তারা ছুটির পরে দ্রুততম সময়ের মধ্যে বাড়িতে যেতে চান, তারা রাস্তার উপর চলে আসেন, ওইখানে যে যানবাহন পান তাতেই উঠার চেষ্টা করেন, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, ফিটনেস থাকুক না থাকুক, তারা এটা চেষ্টা করেন। তো তারা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়ম মেনে গাড়িতে উঠবেন এরকমের মানসিকতার মধ্যে থাকেন না, এইভাবে তারা অভ্যস্ত না। ওই দিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়, এটা যানজটও তৈরি করে এবং অনাকাঙ্ক্ষিত ভাবে যে কোনো যানবাহনে যখন তারা চলে ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনা ঘটতে পারে। আবার ওই রকম পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে যায়, কারণ স্টপেজগুলি, কাউন্টারগুলি যেভাবে আমরা দেখভাল করতে পারি, নজরদারিতে রাখতে পারি, বা যতটুকু দায়বদ্ধতা তাদের আছে প্রতিষ্ঠিত পরিবহনগুলির, তো ওই যত্রতত্র পরিবহনের আর তখন সেটা থাকে না। এটা আমাদেরকে গত ঈদে বেশ কিছুটা বিব্রত করেছে এবং কিছুটা অনিয়ম, কিছুটা শৃঙ্খলা অথবা যানজটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আরেকটা আমরা এবার আশঙ্কা করছি যে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টিটা যদি হয় তখন কিন্তু আপনার যানজট হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়, তখন পুলিশ ও রাস্তায় অনেক সময় পর্যাপ্ত রাখা যায় না, তারপর যানজট, জনজট, এই সব কিছুর পরিস্থিতিতে আমাদের গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইগুলি আমরা বিবেচনায় দেখেছি। আর এবার হচ্ছে 1 কোটি যাত্রী আরো বেশি গতবারের চেয়ে, তার মানে হচ্ছে কুরবানিযোগ্য গরু, তো তাদেরও আসা যাওয়ার ব্যাপার আছে। গতবার আমরা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম 4 দিন আগের থেকে, কিন্তু আমরা সফল হয়েছি বলছি না। আমরা ওই অঞ্চলে প্রচুর ট্রাক, কাভার্ড ভ্যান চলেছে, এটা নিয়ন্ত্রণ করা যায়নি। আর গাড়ি আপনারা জানেন যে একবার যদি রাস্তার উপর চলে আসে, তাকে নিয়ন্ত্রণ করে সাইডেও যদি আপনি নিতে চান, তাতেও যদি 5-10 মিনিট সময় লাগে, তাহলে 10 থেকে 15 কিলোমিটার ট্রাফিক হয়ে যায়, কারণ গাড়িতে একটার সাথে একটা একেবারে লাগিয়ে চলছে, এরকম ভাবে যায়। তো সেটা যাতে এবার আরো গরুর ট্রাক তো চলবেই, এটা পরিবহনে যুক্ত থাকছে, এই জন্য চ্যালেঞ্জটা আরো বেশি হবে। সেই সমস্ত জায়গায় আমরা ওই স্পটগুলি নির্দিষ্ট করে কি কি ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের পরামর্শ, বিআরটিএ এবং আমাদের যে সমস্ত লজিস্টিক ফোর্স আছে। আবার গতবার আমরা করেছিলাম গার্মেন্টস ছুটি হলে সেখানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস, এবং এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়। ওই 1 দিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায়, তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, এবং এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি। আর আমাদের আছে কয়জন? 10 জন, হ্যাঁ 19 জন আছে, আরো 50, মানে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আব্দুল্লাহপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই, এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। এই 2টি জায়গা, পাশাপাশি আছে ধুলাই খাল, ধুলাই পাড়, সেই ধুলাই পাড়ের জায়গাটাও আমরা এই নজরদারিতে নিয়েছি। সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে, নিয়মিতভাবে থাকবে,
পুলিশের বিশেষ নজরদারি থাকবে, বিআরটিসি এবং আমি পরিবহন মালিকের নেতাদের বলেছি তারাও যেন ওই জায়গাতে অবস্থান করে তাদের নেতারা এবং সার্বিক সহযোগিতা। একটা বিষয় হলো যে ঈদ যাত্রায় আমরা দেখছি যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে, কিন্তু গতবারও কিন্তু এই যে পুরো এই ঈদ উল ফিতরে হয়েছে, আবার এইবারও দেখা যাচ্ছে। আপনাদের কি এটা নিচ্ছেন যে আপনি তো এটা জানেন বাংলাদেশে 4.5 থেকে 5,000 মতো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহত হয়, খুব দুর্ভাগ্যজনক। 2024 সালে সবচেয়ে বেশি নিহত হয়েছেন, আমি পরিসংখ্যান দেখেছি 5,300 সম্ভবত 84 জন। তারপরের সংখ্যাটা হচ্ছে 2021 সালে 5,082 জন। অর্থাৎ আমি বলছি যে 5,000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। গতবার আমাদের কাছে যেটা তথ্য আছে 170 জন সড়ক দুর্ঘটনায় 11 দিনে নিহত হয়েছিল। ঈদ যাত্রার আগে পরের কথা বলছি। দুটি বড় দুর্ঘটনা ঘটেছিল, একটা আপনারা জানেন 26 জন আরিচাতে যেটা ঘটলো, আর একটা 12 জন ট্রাকের সাথে আমাদের একটা বাসকে ট্রেন করে দেয় কুমিল্লাতে। এই দুটি বড় ঘটনা ছিল, আর বাকি 170 জন টোটাল মারা যায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনায়। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিল। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যায় তা জানে, রাষ্ট্রে তা কাম্য না, তা চায় না, কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের আছে। হ্যাঁ, আমরা এর বাইরে আসতে পারিনি, কারণ আমাদের হাইওয়েতে যেভাবে কাভার করা উচিত ছিল, পৃথিবীর বড় বড় হাইওয়ে দেখবেন যে সেখানে এন্ট্রান্স থাকে না নির্দিষ্ট জায়গায় ছাড়া, এমনকি গাড়িও যদি বাইরে যেতে হয় তাকে একটা জায়গায় ইউলিপ দিয়ে বাইরে যেতে হয়। আর আমাদের হাইওয়েগুলি আপনার ব্যাটারি চালিত ভেহিকেল চলছে, তারপর ছোট ছোট রাস্তায় এসে হাইওয়ে যখন মিশছে সেখানে সে লেফট লেনে থাকছে না, সে এসে 90 ডিগ্রিতে মিশে যাচ্ছে। এরকম একটা দুর্ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে, এক পরিবারে 3 জন মারা গিয়েছে, 5 জন মারা গিয়েছে। তো এই প্রবলেমগুলি আমরা বিশ্ব ব্যাংকের অধীনে, আমরা বাংলাদেশ সড়ক নিরাপত্তার আইনে এনে কর্মসূচির অধীনে এই হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি যুক্ত করা হয়েছে সেগুলি লেফট লেনে নেওয়ার একটা কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে আমরা কিছু নিয়েছি, আপনার যেটাকে বলা হয়